সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে রসায়ন পাঠ্য বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এর উপর পঞ্চম ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজ আমরা কি শিখবো দেখো, শিক্ষণফল অ্যালকেন সম্পর্কে সাধারণ আলোচনা, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের ভৌত ধর্ম এবং অ্যালকেনের রাসায়নিক ধর্ম। তো আমি তোমাদের সাথে অ্যালকেন বিষয়ে আগেই আলোচনা করেছিলাম, নামকরণ করেছিলাম। তো আমরা আজ আবার একটু রিভিউ অর্থাৎ পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাই। তো অ্যালকেন সাধারণ সংকেত CnH2n+2। এখন দেখো এই অ্যালকেন CnH2n+2 একে আমরা সংক্ষেপে আর বন্ড এইচ লিখতে পারি। এটাও অ্যালকেনের সাধারণ সংকেত, এটাও অ্যালকেনের সাধারণ সংকেত। তো দেখো আমরা এরকম শিখছিলাম মিথেন এর প্রথম সদস্য অর্থাৎ এন এর মান 1 থেকে শুরু। দেখো এক কার্বন হলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এইভাবে। তো CH4। তো এখন দেখো CH4 থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে কি হয়? CH3 বন্ড। একে আমরা কি বলছিলাম? মিথাইল মূলক। কি বলেছিলাম? মিথাইল মূলক। তো এইকে আমরা সংক্ষেপে যদি আমরা অ্যালকেনের সাধারণ সংকেত প্রয়োগ করি তাহলে কি হবে? আর বন্ড। একে বলা হবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলককে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি? এর সাহায্যে প্রকাশ করতে হবে। এর সাহায্যে তো আমরা লিখতে পারি CnH2n+1 বন্ড। দেখো কারণ এই জায়গায় একটা টান মানে একটা সমযোজী বন্ধন, একটা টান মানে একটা সমযোজী বন্ধন। এই একটা সমযোজী বন্ধনের জন্য একটা হাইড্রোজেন কম হবে। মোট যতগুলো হাইড্রোজেন থাকবে কার্বনের তুলনায় একটা হাইড্রোজেন কম হবে, এই জন্য CnH2n+1। আমরা এটা শিখবো যে আর বন্ড দ্বারাও অ্যালকাইল মূলককে প্রকাশ করা যায়, CnH2n+1 বন্ড দ্বারাও অ্যালকাইল মূলককে প্রকাশ করা যায়। তো আর একটা জিনিস দেখো, এই মিথেন অর্থাৎ নামের শেষে এন যুক্ত হয়, নামের শেষে এন। একটা কার্বন হলে মিথ যোগ এন মিথেন, ইথ যোগ এন ইথেন। তাহলে এই জায়গা থেকে যখন একটা হাইড্রোজেন একটা হাত বেরোবে তখন নামের শেষে কি হবে? আইল যুক্ত হবে। তাহলে আইল যখন যুক্ত হবে দেখো এই যে জায়গা কি আছে? মিথাইল মূলক। তাহলে মিথাইল আইল যুক্ত হয়েছে। অনুরূপ ভাবে ইথাইল, প্রোপাইল, বিউটাইল। আমরা একটু দেখি সামান্য একটু। CH4 মিথ যোগ এন কি হবে? মিথেন। C2H6 এই সমীকরণ থেকে পাচ্ছি ইথ যোগ এন ইথেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন এভাবে তোমাদের বইতে ডেকেন পর্যন্ত আছে। তো এন যুক্ত হলে এভাবে নামকরণ। তো আমরা যদি এবার আইল যুক্ত করে করি দেখো, তো এখানে কয়টা কার্বন ছিল? 4টা। এখন হবে কয়টা? 3টা বন্ড। মিথ যোগ আইল, মিথাইল, ইথ যোগ আইল, ইথাইল। এই জায়গায় 6টা কার্বন ছিল, একটা হবে। তাহলে এগুলোর শাখা মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল মূলক। তো এখন আমরা সরাসরি প্রস্তুতিতে চলে যাব, অ্যালকেন সমূহের প্রস্তুতি। প্রস্তুতি দেখো, অ্যালকেন সমূহের প্রস্তুতি খুবই সহজ। আমরা কয়েকটা প্রস্তুতি শিখব। তো প্রথম অবস্থায় 1 নাম্বার দেই আমরা
অসম্পৃক্ত যৌগ থেকে। অসম্পৃক্ত যৌগ কি? যে যে সমস্ত যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে। দেখো প্রথমে আমরা একটা যৌগ নিলাম CH2 ডাবল বন্ড CH2। আমরা এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। নাম হলো, দুইটা কার্বন হলে ইথেন, যেহেতু দ্বিবন্ধন আছে রস্বীকার হবে ইথিন। এর সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব। নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের বইতে 180 থেকে 200 এর মধ্যে দেওয়া আছে, এই 180 লিখলেও কোনো সমস্যা নাই, লিখতে পারবা। তো দেখো এই জায়গায় একটা বন্ধন, দুইটা বন্ধন আছে। এখন এই আমি তোমাদের সাথে আবার একটু আলোচনা করি। হায়ার এডুকেশনে তোমরা যখন যাবে তখন দেখবে যে দুইটা বন্ধন থাকলে তার একটাকে বলে সিগমা বন্ধন আর একটাকে পাই। অর্থাৎ দুটি অরবিটাল যদি সামনাসামনি অতিক্রমণ করে যে বন্ধন গঠন করে তাকে সিগমা বন্ধন বলে, এবং দুটি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ দ্বারা যে বন্ধন গঠন করে তাকে পাই বন্ধন বলে। এখন সিগমা বন্ধন শক্তিশালী। যদি আমি তোমাদের সাথে সরাসরি কথা বলতাম, এটা একটু শক্তিশালী, এটা হবে সিগমা বন্ধন। আর যেহেতু এই যে মোবাইলে কথা বলতেছি, তোমরা কোথাও যদি বুঝতে না পারো তাও প্রতি উত্তর দিতে পারতেছো না, এটা হলো দুর্বল প্রকৃতির বন্ধন, সুতরাং এটা হলো পাই বন্ধন। তো পাই বন্ধন যেটা দুর্বল ধরলাম, এটা পাই বন্ধন। একটা পাই বন্ধন ভাঙল, তো দেখো অ্যালকেন সমূহের প্রস্তুতি। প্রথমে আমরা কি বলতেছি? অসম্পৃক্ত যৌগ থেকে। অসম্পৃক্ত যৌগগুলো কি? দেখো CH2 ডাবল বন্ড CH2, এটা হলো কি? ইথিন। ইথিন। আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে হয় অ্যালকিন, তাই নামের একারের পরিবর্তে রস্বীকার। ইথিন, দুইটা কার্বন থাকলে ইথেন, ইথেন থেকে ইথিন। প্লাস হাইড্রোজেন। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তোমরা 180 ডিগ্রি দিতেও পারবে অথবা 200 ডিগ্রি সেলসিয়াস দিতেও পারবে নিকেল প্রভাবক ব্যবহার করলে। তো দেখো এই জায়গায় একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তো সিগমা বন্ধন কি? দুটি অরবিটাল যখন সামনাসামনি অধিক্রমণ করে তখন তাকে সিগমা বন্ধন বলে, এবং পাই বন্ধন যখন দুটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে তখন তাকে পাই বন্ধন বলে। যেহেতু সিগমা বন্ধন দুটি অরবিটাল সামনাসামনি অধিক্রমণের দ্বারা গঠিত হয় তাই এটি শক্তিশালী প্রকৃতির, এবং যেহেতু পাই বন্ধন পাশাপাশি অধিক্রমণ দ্বারা গঠিত হয় তাই এটি দুর্বল প্রকৃতির। তো সহজে পাই বন্ধন ভাঙা যায়, কিন্তু সিগমা বন্ধন সহজে ভাঙা যায় না। তো এই দুটি বন্ধনের যে কোনো একটিকে আমি পাই ধরলাম আর যে কোনো একটিকে সিগমা ধরতে পারলাম। তো একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যদি যুক্ত হয় তাহলে দেখো সি, আগে ছিল দুইটা হাইড্রোজেন, আর একটা যখন যুক্ত হবে কয়টা হবে? তিনটা। একক বন্ধন হয়ে গেল, দুটো বন্ধন থেকে একটা বন্ধনে পরিণত হলো। আবার এই জায়গায় দুইটা হাইড্রোজেন আছে আর একটা যুক্ত হলো, তার মানে CH3। দেখো এটা অসম্পৃক্ত যৌগ কিন্তু এটা সম্পৃক্ত যৌগ, তাহলে দুইটা কার্বন হলে কি হবে? ইথেন। ইথেন। তাহলে দেখো অসম্পৃক্ত যৌগ থেকে আমরা সম্পৃক্ত যৌগ প্রস্তুত করলাম, আর সম্পৃক্ত যৌগকে কি বলা হয়? অ্যালকেন। তো এরপর আমরা যদি ইথাইন নেই, তিনটা বন্ধন ইথাইন, তাহলে প্রথমে হাইড্রোজেন যুক্ত হলো, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন এক মোল হাইড্রোজেন যখন যুক্ত হবে একটা বন্ধন ভাঙবে, তার মানে কি হবে? CH2 ডাবল বন্ড CH2, এটা হলো ইথিন। পুনরায় আবার নিকেল প্রভাবকের উপস্থিতিতে আরেক মোল হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে কি হবে? আরেকটা হাইড্রোজেন যখন যুক্ত হবে, দুইটা আছে তিনটা, CH3 বন্ড CH3, এটা হলো ইথেন। দেখো এই জায়গা এক মোল দুই মোল হাইড্রোজেন যুক্ত যখন হবে, অর্থাৎ দুইটা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন, তুমি যে কোনো দুইটাকে পাই ধরে আর যে কোনো একটাকে সিগমা ধরতে পারবে।
তো দুইটা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন, যখন 1 মোল হাইড্রোজেন যুক্ত হলো একটা পাই বন্ধন রয়েছে, আর 1 মোল হাইড্রোজেন যখন যুক্ত হলো তখন কোনো পাই বন্ধন নেই, সিগমা বন্ধন রয়েছে। সিগমা বন্ধন শক্তিশালী, এটা আর ভাঙে না। তাহলে পাইলাম কি আমরা? ইথেন। তো দেখো আমরা এই বিক্রিয়াটিকে সংক্ষেপে এইভাবে লিখতে পারি, CH ট্রিপল বন্ড CH প্লাস 2 মোল হাইড্রোজেন নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস CH3 ইথেন। আর এটা হলো অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ। এটা হলো কি? সম্পৃক্ত যৌগ। আচ্ছা দেখো, একে সাধারণত স্যাচুরেটেড কম্পাউন্ড ইংরেজিতে বলে, আর একে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তো স্যাচুরেটেড শব্দের অর্থ সম্পৃক্ত আর আনস্যাচুরেটেড শব্দের অর্থ অসম্পৃক্ত। তাহলে আমরা অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত যৌগ অর্থাৎ অ্যালকেন প্রস্তুতি করলাম। আমাদের একটি পদ্ধতি হয়েছে। দ্বিতীয় দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড কি? হ্যালোজেন যদি অ্যালকেনের কোনো হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে অ্যালকাইল হ্যালাইড বলে। তো আমরা একে সংক্ষেপে আর বন্ড এক্স, আর দ্বারা অ্যালকাইল মূলক, এক্স দ্বারা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একে ধাতব সোডিয়াম Na, শুষ্ক ইথার, শুষ্ক ইথার। ইথার এক ধরনের জৈব যৌগ, আমরা এখনো পড়ি নাই। শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়ামকে যদি উত্তপ্ত করা হয়, দেখো আমি যদি তাপমাত্রা না জানি তাহলে ত্রিভুজ চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে এই জায়গায় যতগুলো কার্বন থাকবে তার দ্বিগুণ সংখ্যক কার্বন উৎপন্ন হবে, আর বন্ড আর প্লাস NaX। যদি এই জায়গায় ক্লোরিন থাকে তাহলে হবে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই বিক্রিয়াটি উডস বিক্রিয়া নামে পরিচিত। এই বিক্রিয়াটি উডস বিক্রিয়া নামে পরিচিত। উডস বিক্রিয়া নামে পরিচিত। তো আমরা আর একটু আলোচনা করি। দেখো, উডস বিক্রিয়ায় সাধারণত উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। যদি কার্বন সংখ্যা একটি থাকে উৎপাদে হবে দুইটি। দেখো আমরা উদাহরণ দেই, আর এর স্থানে দিলাম CH3, ক্লোরিন, সোডিয়াম, শুষ্ক ইথার, তাপ দিলাম। তাহলে কি হবে? কয়টা কার্বন আছে? একটা কার্বন। এটা তো ক্লোরিন, এটা কার্বন না, একটা কার্বন আছে। তাহলে মানে উত্তর হবে কয়টা? দুইটা। CH3 বন্ড CH3 প্লাস NaCl। এই জায়গায় যতগুলো কার্বন থাকবে এখানে তার দ্বিগুণ উৎপন্ন হবে। তো আমি দুইটা দিয়ে দেখাই। এক দুই, দুইটা আছে, চারটা হবে। 1 2 3 4 প্লাস NaCl সোডিয়াম ক্লোরাইড। তো আমরা একটু দেখি, এটা হলো একটা কার্বন মিথেন আছে, ক্লোরিন আছে, আমরা মিথাইল ক্লোরাইড। সোডিয়াম উত্তপ্ত করছি, পাওয়া গেছে কি? ইথেন। এখানে হলো ইথাইল, অর্থাৎ দুইটা কার্বন আছে, হলো কি? চারটা কার্বন, তার মানে বিউটেন। অর্থাৎ মিথাইল ক্লোরাইড থেকে পাওয়া যায় ইথেন, আর ইথাইল ক্লোরাইড থেকে পাওয়া যায় বিউটেন। আচ্ছা আমরা দেখি যে কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কত হারে? দ্বিগুণ হারে। এই জন্য এই বিক্রিয়ায় বলা হয় যে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়। এই বিক্রিয়ার সাহায্যে কি করা যায়? উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়। তো বিক্রিয়ার যখন আমরা মেইন হলো বিক্রিয়া শিখবো, বিক্রিয়ার বাংলা অত্যন্ত সহজ। দেখো আমরা কিভাবে বলতে পারি, শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়াম ও মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয়। এটা হলো বাই প্রোডাক্ট, এটা না বললেও কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিক্রিয়াটি বাংলা কি হবে? শুষ্ক ইথারের উপস্থিতিতে ইথাইল ক্লোরাইডের সাথে
ধাতব সোডিয়ামকে উত্তপ্ত করলে বিউটেন পাওয়া যায়। যদি তোমার নাম অনেক সময় নাম মনে না থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে এত এর উপস্থিতিতে, এত একদম সংক্ষেপ উল্লেখ করে দেবো, এত এর সাথে বিক্রিয়া করে এত উৎপন্ন করে। বুঝতে পেরেছি? দেখো আবার এত এর উপস্থিতিতে এত এত বিক্রিয়া করে এত উৎপন্ন করে। যদি কখনো নাম মনে না থাকে তাহলে এগুলো উল্লেখ করে দিলে হবে। তো আমরা অ্যালকেনের অর্থাৎ 2 নাম্বার প্রস্তুতিটা শিখলাম। 3 নাম্বার বিক্রিয়াটি, এই বিক্রিয়াটি উডস বিক্রিয়া নামে পরিচিত। একজন উদ্ভাবক করেছেন, তার নাম অর্থাৎ সেই বিজ্ঞানীর নাম হিসেবে এই বিক্রিয়ার নামকরণ করা হয়েছে। 3 নাম্বার ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা আবার একটু দেখো, ডি শব্দের অর্থ অপসারণ। ডি শব্দের অর্থ অপসারণ। কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড অপসারণ। তো আমরা একটা বিক্রিয়া দেখি। আর দ্বারা কি বুঝি? সাধারণ অ্যালকাইন মূলক, COO-Na। আসলে এটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, আর 3 এর উপর নিব ক্যালসিয়াম অক্সাইড, শুষ্ক চুন। আচ্ছা আমরা দেখি অনেক সময় তোমাদের কোশ্চেন আসে সোডা লাইম কি? এটা হলো সোডা আর এটা হলো লাইম। লাইম মানে চুন। দেখো NaOH কস্টিক সোডা, কস্টিক সোডা, চুন, চুন, শুষ্ক চুন, একে লাইম বলা হয়। কি বলা হয়? লাইম। কস্টিক সোডা, ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় চুন। তো এই দুটার মিশ্রণকে বলা হয় সোডা লাইম। সোডা লাইম। তো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে বা জৈব অ্যাসিডের লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে, দেখো উত্তপ্ত করলে কি হবে? এইটুক বেরোয় যাবে। তখন এই হাইড্রোজেনটা এই আর এর সাথে যুক্ত হবে, আর বন্ড এইচ। আর এখানে 2টা সোডিয়াম Na2, এই যে কার্বনের পরে 2টা অক্সিজেন আর এই যে একটা অক্সিজেন, 3টা CO3, সোডিয়াম কার্বনেট। আর এটা হলো অ্যালকেন। তাহলে জৈব অ্যাসিডের লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। এটা হলো কি আমাদের একটি সাধারণ বিক্রিয়া। এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। উদাহরণ কি? আর এর স্থানে আমি কি নেব? CH3। দেখো শিক্ষার্থীরা, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড তাপ দিলাম। তো আগের মতো ঠিক এতটুকু চলে যাবে। আমি দাগ দিয়ে বুঝাইতেছি, কিন্তু তোমরা যখন খাতায় লিখবে তখন দাগ দিবে না। তাহলে এই CH3 এর সাথে কি হবে? এই হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে আগে ছিল 3টা হাইড্রোজেন আর একটা যুক্ত হলো, তাহলে 4টা। 3টা হাইড্রোজেন আর একটা যুক্ত হলো, 4টা। প্লাস আর সোডিয়াম কয়টা? আগের মতো ঠিক Na 2টা, C অক্সিজেন কয়টা? এই যে 2টা আর একটা 3টা, CO3। তো আমরা দেখো এই বিক্রিয়াটার বাংলা কি বলতে পারি? যে সোডিয়াম ইথানয়েট, এটা একটা নাম, লবণ। সোডিয়াম ইথানয়েটকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে মিথেন পাওয়া যায়। এটা অ্যালকেন। অ্যালকেন, মিথেন একটা অ্যালকেন, তো এটা অ্যালকেন প্রস্তুতি। এখন এই বিক্রিয়ায় দেখো, এই বিক্রিয়ায় এটা বেরোয় যায়, অর্থাৎ জৈব অ্যাসিডের লবণ থেকে CO2 অপসারিত হয় বিধায় একে ডিকার্বক্সিলেশন নামকরণ করা হয়েছে। দেখো জৈব অ্যাসিডের লবণ থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয় বিধায় একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। আবার দেখো যদি ডি না থাকতো, ডি শব্দের অর্থ অপসারণ,
কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড অপসারণ। শুধু কার্বক্সিলেশন শব্দের অর্থ কি? কার্বন ডাই অক্সাইড সংযুক্তিকরণ। যদি কখনো কোনো যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তখন তাকে বলা হয় কার্বক্সিলেশন বিক্রিয়া। আর যখন আমরা বলবো ডিকার্বক্সিলেশন, সুতরাং সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড অপসারণ। যদি আমরা বলি ডিহাইড্রেশন, তার মানে পানি অপসারণ। আমাদের হাইড্রেট পানির আরেকটা নাম। আমাদের শরীরের থেকে যখন পানি বেরিয়ে যায় তখন আমরা তাকে বলি ডিহাইড্রেট অবস্থা, যেমন ডায়রিয়া হলে ডিহাইড্রেট। আর এ থেকে ডি কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড অপসারণ। তো আমরা তিনটা অ্যালকেন প্রস্তুতি শিখেছি। এরপর আমরা যাব অ্যালকেনের ভৌত ধর্ম। অ্যালকেনের ভৌত ধর্ম। তো আমরা ফিজিক্যাল স্টেট মানে ভৌত অবস্থা আমরা জানি যে ভৌত অবস্থা কি? এই সাধারণ অবস্থায় প্রকৃতিতে কোনো পদার্থ যে অবস্থায় বিরাজ করে তাকেই তার ভৌত অবস্থা বলে। তো সাধারণত অ্যালকেন সমূহ অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, মিথেন থেকে বিউটেন পর্যন্ত এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে থাকায় এরা সাধারণত ভৌত অবস্থায় গ্যাসীয় আকারে বিদ্যমান থাকে। কি আকারে থাকে? গ্যাসীয় আকারে। আমরা একটু দেখি CH4, এর গলনাঙ্ক -184 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক -164 ডিগ্রি সেলসিয়াস। দেখো মিথেন এর গলনাঙ্ক মাইনাস অর্থাৎ ঋণাত্মক মানে চলে গেছে। আমাদের স্বাভাবিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আছে কত? -184 ডিগ্রি সেলসিয়াস হলো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক -164 ডিগ্রি সেলসিয়াস। যার জন্য এই 1 থেকে 4 এর মধ্যে স্ফুটনাঙ্ক অর্থাৎ স্বাভাবিক যে তাপমাত্রা তার অর্থাৎ কক্ষ তাপমাত্রার নিচে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান থাকায় C1 থেকে C4 যে মৌলগুলো রয়েছে তা গ্যাসীয় প্রকৃতির। এখন C5 অর্থাৎ পেন্টেন, C5H কত? 5 দুগুণে 10 আর 2 12 এর C5H 12 অর্থাৎ পেন্টেন এর গলনাঙ্ক 36.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের স্বাভাবিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পেন্টেন এর গলনাঙ্ক হলো 36.1 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এটি কক্ষ তাপমাত্রার উপরে, তাই এদের ভৌত অবস্থা তরল প্রকৃতির। আমরা সাধারণত পেট্রোল, অকটেন, ডিজেল এগুলো খুব ব্যবহার করি। এরপর রয়েছে হলো 16। যখন কার্বন সংখ্যা 16 বা তার চেয়েও বেশি হবে তখন এর প্রকৃতি হবে কঠিন প্রকৃতি। যেমন আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ চলে গেলে মোম ব্যবহার করি, মোমবাতি, সেগুলো কি কার্বন সংখ্যা 16 এর উপরে, তাই এর ভৌত অবস্থা কঠিন প্রকৃতির। এটাই ভৌত ধর্ম। তো এখন আমরা চলে যাব রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম তো রাসায়নিক ধর্ম কি? দেখো রাসায়নিক ধর্মকে আসলে রাসায়নিক ধর্ম অর্থাৎ কোন রিঅ্যাকশন অথবা বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেন সমূহ যে বিক্রিয়া প্রদর্শন করে তাদেরকে আমরা কি বলবো? রাসায়নিক ধর্ম। কেমিক্যাল প্রপার্টিজ। তো কেমিক্যাল প্রপার্টিজ দেখো, প্রথম সদস্য কি? মিথেন। আমরা 1 নাম্বার রাসায়নিক ধর্মতে দেব দহন বিক্রিয়া। তো
অ্যালকেন সমূহ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন সমূহ সহজে দাহ্য পদার্থ। আমরা জানি যে বাসাবাড়িতে আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি অথবা সিলিন্ডার যে গ্যাস ব্যবহার করি, সাধারণত এগুলো বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনকে দহন করলে অবশেষ কিছুই থাকে না। কেরোসিন, ডিজেল, পেট্রোল, দেখো গাড়িতে যে তেল ব্যবহার করা হয় সেই তেলকে যদি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, ট্যাঙ্কিতে অবশিষ্ট অ্যাশ বা ছাই জাতীয় কোনো জিনিস অবশেষ থাকে না। তো হাইড্রোকার্বন সমূহকে দহন করলে কোনো অবশেষ কোনো কিছু থাকে না। তো আসলে দহন বিক্রিয়া কি? অক্সিজেনের সাথে কোনো পদার্থের বিক্রিয়া। দহন বিক্রিয়া হলো অক্সিজেনের সাথে কোনো পদার্থের বিক্রিয়া। তো আমরা প্রথমে দেখি CH4 প্লাস O2 হবে কি? CO2 প্লাস পানি। আমরা সবাই প্রথম অবস্থায় এই বিক্রিয়াটা জানি, যে কোনো জৈব যৌগকে দহন করলে বা যে কোনো পদার্থকে আগুনে দহন করলে কার্বন ডাই অক্সাইড, পানি আর সাথে তাপ পাওয়া যায়। কি পাওয়া যায়? তাপ পাওয়া যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে দহন বিক্রিয়া, এই দহন বিক্রিয়া আবার দুই প্রকার। একটাকে বলা হয় সম্পূর্ণ দহন। আমি এই যে যেটা করছি এটা হলো সম্পূর্ণ দহন। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস দেখি, কার্বন একটা যদি সমতা করি, হাইড্রোজেন 4টা, এখানে আছে 2টা, দিলাম 2 দ্বারা গুণ, 4টা হয়ে গেল। অক্সিজেন কি? এই যে 2টা, 2 দ্বারা গুণ করলে 2টা, 2 2 4 2। এটা হলো সমতা বিধান। তোমরা সপ্তম অধ্যায়ে অনেক বিক্রিয়া আছে, বিক্রিয়া যখন করেছো তখন সমতা বিধান করেছো। তো এখন দেখো সম্পূর্ণ দহন কি? কার্বন ডাই অক্সাইড, পানি আর প্রচুর পরিমাণ তাপ পাবে, কার্বন ডাই অক্সাইড এবং পানি। অসম্পূর্ণ দহন কি? দেখো CH4 কার্বন মনোক্সাইড প্লাস পানি প্লাস তাপ, CH4 C প্লাস পানি প্লাস তাপ। এই দুটা হলো অসম্পূর্ণ দহন। সম্পূর্ণ দহন কার্বন ডাই অক্সাইড, পানি আর তাপ পাওয়া যায়। অসম্পূর্ণ দহন আবার দেখো দুই ভাবে ভাগ করছি। কার্বন মনোক্সাইড, একটা কার্বন আর একটা অক্সিজেন, এক মানে মনো, এজন্য এর নাম হলো কার্বন মনোক্সাইড। আর কার্বন কণা। আমরা যখন গাড়ি রাস্তাঘাটে দেখি তখন দেখি প্রচুর কালো ধোঁয়া শব্দের অর্থ কার্বন মনোক্সাইড এবং কার্বন কণার মিশ্রণ। কার্বন মনোক্সাইড এবং কার্বন কণার মিশ্রণই কালো ধোঁয়ার সৃষ্টি করে। কিন্তু কার্বন ডাই অক্সাইড এটি গ্যাসীয় প্রকৃতির, এটি খালি চোখে দেখা যায় না। এই দুটি জিনিসই আবার আমাদের জন্য অনেক ক্ষতিকর। কার্বন মনোক্সাইড এবং কার্বন কণা এগুলো অত্যন্ত ক্ষতিকর। তো এইগুলো সাধারণত বাতাসে অ্যারোসল সৃষ্টি করে, যা বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাস জনিত বিভিন্ন ধরনের মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। কার্বন মনোক্সাইড, কার্বন কণা। এই জন্য যে সমস্ত ইঞ্জিন সাধারণত কালো ধোঁয়া সৃষ্টি করে, এই সমস্ত ইঞ্জিনগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, যেগুলো চালানোর অনুপযোগী। তো অ্যালকেনের রাসায়নিক ধর্মের প্রথম অবস্থা আমরা শিখলাম কি? দহন বিক্রিয়া। আমরা কি দহন বিক্রিয়া কত প্রকার জানি? অবশ্যই আমরা বলতে পারবো সম্পূর্ণ দহন এবং অসম্পূর্ণ দহন। সম্পূর্ণ দহনে কি পাওয়া যায়? কার্বন ডাই অক্সাইড। অসম্পূর্ণ দহনে কি পাওয়া যায়? কার্বন মনোক্সাইড এবং কার্বন কণা। এখন সম্পূর্ণ দহনে তাপের পরিমাণটা বেশি, অসম্পূর্ণ দহনে তাপের পরিমাণটা কম থাকে। আচ্ছা, এক দহন বিক্রিয়া গেল। 2 নাম্বার প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আগের ক্লাসেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ স্বল্প আসক্তি বিশিষ্ট যৌগ। প্যারা আর অ্যাফিন দুটি গ্রিক শব্দের, প্যারাম আর অ্যাফিন শব্দের সমন্বয়ে গঠিত হয়েছিল প্যারাফিন। তো সাধারণত অ্যালকেন সমূহ এজন্য বেশি বিক্রিয়া প্রদর্শন করে না, এর মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখায়। তো প্রতিস্থাপন বিক্রিয়া আমি প্রথম তোমাদের বইতে দেখো একটা আছে, মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করব ইউভি, বড় হাতের ইউ বড় হাতের ভি, অথবা এইচ নিউ। এটা এক ধরনের আলোর শক্তি, অর্থাৎ সূর্য থেকে যে আলো আসে সেই আলোর ফোটনের শক্তি হলো এইচ নিউ শক্তি। একে সংক্ষেপে ইউভি, আল্ট্রা ভায়োলেট রে। ইউভি মানে আল্ট্রা ভায়োলেট রে।
এর উপস্থিতিতে মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় দেখো এটা প্রতিস্থাপন কিভাবে হয়, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, তখন ওই হাইড্রোজেনের পরিবর্তে আরেকটা ক্লোরিন যুক্ত হবে, তার মানে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে চারটা হাইড্রোজেন ছিল, একটা চলে গেলে কয়টা হবে, তিনটা, আবার একটা ক্লোরিন যুক্ত হবে, প্লাস সেই হাইড্রোজেন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এখন ভালো করে দেখো, আমরা সব সময় জৈব যৌগে মনে রাখবো যে কার্বনের যোজনী 4 ঠিক রাখতে হবে। দেখো কার্বনের যোজনী 3টা, হাইড্রোজেন 3 আর ক্লোরিনের যোজনী 1, এই জন্য 4 4 ঠিক আছে। এর নাম মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড আসলে এই যৌগটা বিভিন্ন ধরনের জৈব যৌগ প্রস্তুতি অর্থাৎ ওষুধ, অন্য কোনো রাসায়নিক পদার্থ, অ্যালকোহল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। মিথাইল ক্লোরাইড অথবা ক্লোরোমিথেনও বলতে পারি আমরা, ক্লোরোমিথেন অবলিক ক্লোরোমিথেন। পরবর্তী ধাপ দেখো, এই যৌগটাকে আমরা এই জায়গায় আনবো, প্লাস আবার ক্লোরিন, ইউভি অথবা এইচ নিউ, আর একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে, তাহলে কি হবে, CH, 3টা আছে হাইড্রোজেন, কয়টা হবে, 2টা, আবার ক্লোরিন একটা ছিল আর একটা বাড়বে, তাহলে 2টা, এই 2 আর 2 4, কার্বনের যোজনী 4 ঠিক আছে। তাহলে এর নাম কি হবে, ডাইক্লোরোমিথেন। একটা কার্বন থাকলে মিথেন, ডাইক্লোরোমিথেন। আবার এই যৌগটা দেখো আসবে এই পাশে, আমরা একটু বলি ডাইক্লোরোমিথেন, এটি সাধারণত রং প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর আছে ডাইক্লোরোমিথেন, আবার পুনরায় ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করে হাইড্রোজেন আরেকটা কমবে, ক্লোরিন আরেকটা বাড়বে, তার মানে CH, Cl, একটা ক্লোরিন বাড়লো, 2টা ছিল, একটা বাড়লো, হাইড্রোজেন 2টা ছিল, একটা কমলো, প্লাস হাইড্রোক্লোরিক, এর নাম হলো ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন। আর একটা নাম এই যৌগটা, আর একটা নাম হলো কি, ক্লোরোফর্ম। এটি সাধারণত চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয় না, কারণ এর বিষক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে বা বিষক্রিয়া রয়েছে। পরবর্তীতে ক্লোরোফর্ম আবার আনলাম, দেখো CH, Cl3 প্লাস আবার Cl2, UV আর H নিউ, এবার একটা হাইড্রোজেন ছিল, একটা কমে গেল, ক্লোরিন বাড়লো, তার মানে CCl4 প্লাস HCl, এর নাম কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড। আমরা আর দেখো, তো আমরা কি পেলাম, ক্লোরোফর্মের সাথে যখন আমরা Cl2 পুনরায় বিক্রিয়া করালাম, কার্বন টেট্রাক্লোরাইড অথবা টেট্রাক্লোরোমিথেন। তো কার্বন টেট্রাক্লোরাইড কি কাজে ব্যবহার করা হয়, সাধারণত বিভিন্ন দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন যৌগ যাতে বাতাসের সংস্পর্শে না আসে তাই এর মধ্যে দ্রবীভূত করে রাখা হয়, তাহলে এটা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। আমরা পুনরায় একটু রিভিউ যাই। ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড বিভিন্ন যৌগ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ডাইক্লোরোমিথেন এটি সাধারণত রং প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ট্রাইক্লোরোমিথেন চেতনানাশক পূর্বে ব্যবহৃত হতো, বর্তমানে ব্যবহৃত হয় না। আর কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। এটাই তোমাদের বইতে সাধারণত অ্যালকেনের রাসায়নিক ধর্ম উল্লেখ রয়েছে। তো আমরা আর একটু সামান্য তোমাদের সাথে আলোচনা করি। দেখো, এক নাম্বার দিলাম মিথেন থেকে ইথেন প্রস্তুতি।
মিথেন থেকে যদি আমরা ইথেন প্রস্তুতি করতে চাই তাহলে কার্বন সংখ্যা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। মিথেনে কার্বন একটা, ইথেনে কার্বন দুইটা। তাহলে প্রথম দেখো ধাপ কি, মিথেন CH4, এর সাথে প্রথমে ক্লোরিনের বিক্রিয়া করাবো ইউভি, তাহলে হবে মিথাইল ক্লোরাইড। দেখো তো মিথাইল ক্লোরাইড CH3 বন্ড Cl, মিথাইল ক্লোরাইডের সাথে যদি আমি ধাতব সোডিয়ামের বিক্রিয়া করাই, মনে আছে আমরা শুষ্ক ইথার, দেখো আমাদের মনে আছে শুষ্ক ইথার দিছিলাম। তাহলে কার্বন যা থাকবে তার কয় গুণ হবে, দ্বিগুণ, উচ্চতর। তাহলে কার্বন আছে একটা, হবে দুইটা, CH3 বন্ড CH3 প্লাস NaCl। এই দেখো এটা হলো মিথেন, এটা হলো ইথেন, এটা হলো মিথেন, এটা হলো ইথেন। তো আমি আজ তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিলাম, সেটা হলো ইথেন থেকে বিউটেন প্রস্তুত করো। বাড়ির কাজ তোমাদের আজ হোমওয়ার্ক হল ইথেন থেকে বিউটেন প্রস্তুত করো। আমি মিথেন থেকে ইথেন প্রস্তুতি দেখিয়েছি তোমাদের। এখন দেখো মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড। আমরা জানি ওই যে উডস বিক্রিয়ায় সোডিয়াম বিক্রিয়া করলে অ্যালকেন অর্থাৎ কার্বন যতগুলো থাকে তার দ্বিগুণ উৎপন্ন হয়, ইথেন পাওয়া গেছে। তো ইথেনের সাথে প্রথমে ক্লোরিনের বিক্রিয়া হবে ইথাইল ক্লোরাইড। আমি একটু তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো ইথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া পাবা ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম বা শুষ্ক ইথারের উপস্থিতিতে উত্তপ্ত করলে সোডিয়াম সহ পাবা কি একবারে বিউটেন, অর্থাৎ কার্বন থাকে দুইটা, হবে চারটা। এটা তোমাদের বাড়ির কাজ। আজ এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।